পৃথিবীর যারা যারা বাবা রাষ্ট্র আছে তাদের চিন্তা এটাই, শত্রু শত্রু আমার বন্ধু। আমেরিকা পৃথিবীর কোথাও মঙ্গলের জন্য আসে না। কোন বাংলাদেশ এটা? এটার জন্য কি আমাদের 1500-1600 জীবন দিয়েছে? এটার জন্য তো দেয় নাই। কিন্তু আই হ্যাভ এ প্ল্যান, জামাত বলছে আই হ্যাভ লটস অফ প্ল্যান। জামায়াত ইসলামের আমির তারেক রহমানের সাথে যোগাযোগ করে বলেছেন নির্বাচনের পরে বসবেন কিভাবে একটা ইউনিটির সাথে দেশ চালানো যায়। কিন্তু ওনার অভিযোগ হলো এই ইউনিটি করবার রাইট জামায়াত ইসলামের আমিরকে কে দিল? যেহেতু আপনারাই বলছেন টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি, এই চাঁদাবাজি, ওই চাঁদাবাজি জড়িত বিএনপি, তাই এই চাঁদাবাজি দলের সাথে ইউনিটি করার রাইট কে দিল? আসলে আমরা তো ইউনিটি জিনিসটাই বুঝি না। ইউনিটি মানে কি? ইউনিটি মানে না যে শেখ হাসিনা যেটা করেছিল, যে জাতীয় পার্টিকে বলেছে তোমাকে 13-12টা সিট দিব, এরপর তোমাকে 2টা মন্ত্রিত্ব দিব, মানে এই নির্বাচনের আগেই বলে দেওয়া। ইউনিটি মানে বলতে বোঝানো হয়েছে ইউনিটি গভর্নমেন্টের পলিসিটা কিন্তু তারেক রহমান সাহেব যখন লন্ডন ছিল তখনই কিন্তু ঘোষণা করেছিলাম, 31 দফার মধ্যে ছিল, ঘোষণা করেছিলেন যে আমরা একসাথে কাজ করা মানে এটা না। একসাথে কাজ করা, দেখেন একসাথে কাজ করা বলতে আমরা বিরোধী দলকে কি মনে করি? বিরোধী দল মনে বিরোধী দলের পর্যায়ে পড়ে না, তার কোনো রাজনৈতিক অধিকার নেই, তার কোনো সভা সমাবেশের অধিকার নেই, সে বাইরে থাকবে এই অধিকার তার নেই, সংসদে থাকবে এই অধিকার তার নেই। যেমন বেগম জিয়ার উপর যেটা করা হয়েছে, জামাতের 9-10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে বিরোধী দল বলতে আমরা এটা বোঝাই। কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে আপনি যে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছেন আমরা একসাথে কাজ করতে চাই, তার মানে কি আমি আমার মতো করে ইলেকশন করবো, আপনি আপনার মতো করে ইলেকশন হবে, যে জয়ী হবে আমরা বিপরীত পক্ষ তাকে সহযোগিতা করবো। 91 সালে আপনি কি দেখেছেন? 91 সালে যখন বিএনপি জয়লাভ করলো তখন 365 দিন হরতাল দেওয়া হয়েছে। তার মানে কি আপনাকে রান করতে দিব না, এই রান করতে দিব না এটা থেকে আমরা বেরিয়ে আসবো। আপনি আপনার পলিটিক্স করবেন, একটা বিরোধী দল একটা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গভর্নমেন্ট অটোমেটিক শক্তিশালী হতে বাধ্য। আজকে দেখেন বিএনপির অনেক ভালো ভালো কাজগুলো শুরু করেছে, সামাজিক কাজ কেন হয়েছে? কারণ যখন দেখতেছে তাদের যে বিপক্ষ দল আছে তারা সামাজিক কাজ করছে, তাহলে আমাকেও সামাজিক কাজ করা উচিত। আপনি ছাত্র সংসদীয় ইলেকশনে যখন ব্যর্থতা যখন জগন্নাথে ইলেকশন আসলো, ছাত্রদল 31 দিন ব্যাপিয়া ছাত্র কল্যাণমূলক কার্যক্রম ঘোষণা দিয়েছে। কেন দিয়েছে? যখন দেখেছে না আমরা সমাজ ছাত্র কল্যাণমূলক কাজ থেকে পিছিয়ে পড়ার কারণে আমাদের এই ভরাডুবিটা হচ্ছে। এই যে বিরোধী দল মানে হচ্ছে সুন্দর করে একসাথে কাজ করা, যেখানে বিরোধিতার জায়গা সেখানে বিরোধিতা করব, যেখানে কাজ করা জায়গা সেখানে কাজ করব। এবং কি আগামী 5টা বছর উনি রয়টার্সকেও বলেছে আগামী 5টা বছর আমরা যদি ইউনিটি গভর্নমেন্টে কাজ করতে পারি তাহলে আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন হবে। আর সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে কখনো কোনো শাসক তৈরি হবে সেটির কথা বলেছে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যেটা শরীফুজ্জামান শরীফ বলছেন যে চট্টগ্রামে যে নারীর উপর হামলা, সেই হামলার প্রতিবাদ যদি অক্ষুণ্ণ রাখতো, জারি রাখতো, তাহলে আজকে জামায়াতের নারীদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে হামলা হচ্ছে সেই হামলাগুলো হতো না। তার এই অভিযোগে কি জবাব দিবেন? চট্টগ্রামে জামাতের যেটা করেছে সে বড় ধরনের কিছু না, সমর্থক পর্যায়ে ছিল এবং জামাতেরা প্রতিবাদ করেছে। এবং সে যখন তাকে আপনি দেখেন এই অবস্থায় বলা হয় যে সব প্রশাসন জামাতের, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেছেন এই পর্যায়ে এতগুলো মহিলার উপর আক্রমণ হয়েছে, এত জায়গা আক্রমণ হয়েছে, কোথাও একটা মামলা হয়েছে? গ্রেপ্তার তো দূর কথা, মামলাও হয়নি, কিন্তু সেদিন মামলাও হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জেলও খেটেছে, তারপর জামিন পেয়েছে। তার যে পাশের যে লোকগুলো ছিল সেগুলো তাকে ফুল দিয়ে বরণ করে মামলা কেন করছে না জামায়াতের নারীরা? জামাতের মামলা নিচ্ছে না। এখন প্রথমে মিরপুরে যখন হয়েছে জামাতের আমিরের আসনে যখন হয়েছে, আমির নিজে বলেছে আমরা ধৈর্য ধরছি, আমরা এই মামলা হামলার এটা পছন্দ করি না, আমরা আজকে প্রতিবাদ করলাম বাট আমরা মামলা করব না। কেন করিনি? এই যে পচা সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য সতর্কতা স্বরূপ। কিন্তু সতর্কতা তো আমরা দেখি নাই। পাপি আপার মতো একজন এমপি সে বলেছে যে যদি কোনো ছাত্রী সংস্থার কেউ ভোট চাইতে আসে 99 কল করবেন। কেন? কি ভোট চাওয়া অধিকার কি কারো নেই? ভোট চাওয়ার কি অধিকার কারো নেই? আপনি কাউকেও ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন? আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী, এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা আগ পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী, সেই দলের প্রধানরা সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে আপনি অবাক হয়ে যাবেন। নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশ্যারা পরে। এই যে শব্দ ক্ষমা চেয়েছেন, কিন্তু বলেছে তো এটাই তো তার ভিতরের রিফ্লেকশনটা, অন্তরের রিফ্লেকশনটা তো সেটাই। উনি তো অন্তরে লালন করে ধারণ করে পরবর্তীতে যদি ক্ষমা চেয়েছেন, কিন্তু অন্তরে তো লালন করে এটা যে এই নিকাব পরা যাবে না, এটা বেশ্যারা পরে, ছিঁড়ে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। এটা কেন? কোন বাংলাদেশ এটা? এটার জন্য কি আমাদের 1500-1600 জীবন দিয়েছে? এটার জন্য তো দেয় নাই। এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের দেশে। আমার কাছে মনে হয় সময় বেশি কম, আমি একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে নূর রাসেল, ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে
যে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বা মার্কিন কোনো কূটনীতিক সাংবাদিকদের সাথে আলোচনার এক পর্যায়ে বলেছেন নিষিদ্ধ জামায়াতের সঙ্গে, একসময় যা তারা নিষিদ্ধ বলতো, জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, এবং তারা বলছে যে একটা বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধতার বৈঠক যেটা ফাঁস হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জামায়াত ইসলামী আগের চেয়ে ভালো করবে, এবং তিনি বলেছে, বা ওই কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। আমার প্রশ্ন হচ্ছে, জামায়াত বা আমাদের এখন যে আন্দোলনগুলো চলছে সবাই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের কথা বারবার সবার মুখে ফুটে উঠছে। জামায়াতের সাথে যদি বন্ধুত্ব হয় যুক্তরাষ্ট্রের, তাহলে কি আবার নতুন কোনো অধিপতি যুক্তরাষ্ট্রকে ডেকে আনছে কিনা জামায়াত? দেখেন, ওয়াশিংটন যেটা হয়েছে সেটা 5জন মহিলা সাংবাদিকের সাথে একটা আলোচনা হয়েছে। এখানে একজন রয়ের এজেন্ট ছিল, সে এটা ফ্লাশ করে একটা ইন্ডিয়ার এক সাংবাদিককে দিয়েছে, সাংবাদিকের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটা করেছে। সেখানে কি বলেছে? সেখানে বলেছে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে বাংলাদেশে। তারা এর আগে আপনি দেখছেন ওয়াশিংটন ভিত্তিক একটা জরিপ সংস্থা IRI, তারা একটা জরিপ করেছে, সেখানে জামাতকে খুব কাছাকাছি, বিএনপির কাছাকাছি পর্যায়ে নিয়ে আসছে, এবং কি অন্যান্য দলগুলো, ইসলামী দলগুলো মিলিয়ে বিএনপির উপরে চলে যায়। তার মানে কি? আমেরিকার একটা ফরেন পলিসি আছে, তারা হচ্ছে সবসময় তেল মাথা তেল দেয়। তারা চিন্তা করলো যেহেতু হচ্ছে আপকামিং দুইটা শক্তি, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। আপনি দেখেছেন বর্তমানে বাংলা এই অঞ্চলের দুইটা শক্তি, একটা হচ্ছে ইন্ডিয়ান বলয় আর একটা হচ্ছে আমেরিকান বলয়। ইন্ডিয়ান বলয় যেহেতু বিএনপিকে আমরা অনেকভাবে বিএনপির বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, অনেকটা ধারণা করা যায় বিএনপি ইন্ডিয়ান বলয়ের মধ্যে ঢুকিয়ে গেছে। কারণ আনন্দবাজার যে পত্রিকা বলেছে যে 17-18 দিন আগে তার হাতে ছিল না, তার হাতে তারেক রহমান সাহেবের আশা তার হাতে ছিল না। 17-18 মধ্যে কি হয়েছে? তার মানে তারা দিল্লি এবং মুক্তিযুদ্ধকে ওন করে তারেক রহমান আসছে হচ্ছে কোথায়? মুক্তিযুদ্ধকে ওন করা তো খারাপ না। না, অবশ্য খারাপ না, কিন্তু আপনি দিল্লিকে ওন করা মানে কি? আপনাকে দিল্লিকে ওন করে, এবং কি এটা যদি আমরা বলতাম যে এটার প্রতিবাদ যদি বিএনপি থেকে করা হইতো, তাহলে আমরা মেনে নিতাম যে আমরা বিএনপির এই ভারতের বলয়ে আমরা ঢুকি নাই। এরপরে ইন্ডিয়ান টুডে বলেছে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া, তারেক রহমান আসছে, এটা ইটস গুড নিউজ ফর বাংলাদেশ হওয়ার কথা, কিন্তু ইন্ডিয়া হয়েছে। তার মানে এটা বলয় ঢুকিয়েছে ইন্ডিয়ার বলয়। সেখানে যেহেতু আমেরিকান বলয়, তারা চাচ্ছে, অফার দিয়েছে, জামাত অফার দেয় না যে আমাদেরকে কাছে টেনে নেন, তারা অফার দিচ্ছে যে আমরা ইসলামপন্থীদের সাথে কাজ করতে চাই। এখানে শুধু জামাতকে মেনশন করে নাই, সেখানে হেফাজতকে মেনশন করা হয়েছে, ইসলামী দলগুলোকে মেনশন করা হয়েছে। তার মানে ইসলামী দলগুলোর যে উত্থান, এই উত্থান তারা, এবং সেখানে ওই রেকর্ডে আপনি শুনেছেন কিনা, বলেছে যে যদি আমরা না এদেরকে না করি তাহলে রাশিয়ার বলয়ে তারা ঢুকে যাবে। তার মানে কি ইন্ডিয়ার বলয়ে ঢুকে যাবে? তাদের বক্তব্য তো একটি রিপোর্টে এটা এভাবে বলেছে, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জামায়াত ইসলামী আগের চেয়ে ভালো করবে। তারা তো তার আগে আর IRI এর মাধ্যমে তারা বুঝতে পেরেছে। আমি তো বলেছি যে তারা হচ্ছে সবসময় তেল মাথা তেল দে। আপনি দেখেন, মনে রাখবেন হচ্ছে আন্তর্জাতিক একটা পলিসি হচ্ছে শত্রু আমার বন্ধু। শেষ করে জন্য যে ইন্ডিয়া একসময় আমাদেরকে বলতো বাংলা হবে আফগান, সেই ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বন্ধুত্ব কেন করেছে? শত্রু আমার বন্ধু, মানে পাকিস্তান আফগানিস্তান ঝামেলা, তার মানে তুমি আমার বন্ধু। তার মানে আমেরিকা সেই পৃথিবীর যারা বাবা রাষ্ট্র আছে তাদের চিন্তা এইটাই, শত্রু আমার বন্ধু, মানে ইন্ডিয়ার শত্রুকে তুমি, তো তুমি যদি ইন্ডিয়ার শত্রু হও তাহলে তুমি আমার বন্ধু হও, এটাই ঠিক, মানে আন্তর্জাতিক কূটনীতি। জি, শরীফুজ্জামান শরীফ, এই যে যুক্তরাষ্ট্রের সাথে একটা বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র ইসলামী দল বা জামায়াত ইসলামীর সাথে, যুক্তরাষ্ট্র ইসলামী দলের সাথে সখ্যতা বাড়াতে চায় কেন? জামায়াত কি তাহলে ক্ষমতার দিকে এগোচ্ছে না? ধন্যবাদ। আমি আসলে কোথা থেকে কোথায় যাব আমি খেই হারিয়ে ফেলেছি। বিএনপির মোশাররফ ঠাকুর যখন ওই যে হিজাব নিয়ে বেশ্যা শব্দটি উচ্চারণ করলেন, তারপরে ক্ষমা চাইলেন, আমরা তাকে ক্ষমা করব না, কিন্তু ডাকসুকে কেন্দ্র করে আমি বেশ্যা শব্দটি যিনি ব্যবহার করলেন আমি তাকে ক্ষমা করে দিব। কেন? কারণ হচ্ছে একটা পক্ষে যাচ্ছে, একটা বিপক্ষে যাচ্ছে। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিব, এক। দ্বিতীয়ত, এখানে আসলে সবাই চায় বড় শক্তিগুলোর সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করার, এবং এটি তৈরি করতে গিয়ে পেছনের অনেক কিছুই ভুলে যায়। বাংলাদেশের গত 15-20 বছরে যতগুলো রাজনৈতিক ইস্যু ছিল, তার সব থেকে বড় একটা ইস্যু ছিল যে চীন সরকার সেখানে উইঘরে মুসলমানদেরকে হত্যা করছে। গত 1 বছর অথবা তার আগে বাংলাদেশের প্রচুর পলিটিক্যাল পার্টি এবং পলিটিশিয়ানরা চীনে গেছেন, চীনের সরকারের লোকজন তাদের সাথে বৈঠক করেছে, কিন্তু গত 1.5 দশক
যারা এই স্লোগানটা তুলেছে যে চীনে নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তারা একবারও চীন সরকারের কাছে যখন গেছে তখনও জিজ্ঞেস করেনি, যখন দেশের ভেতরে বৈঠক করেছে তখনও জানতে চায়নি যে আপনাদের দেশে উইঘরে যে মুসলমানদেরকে হত্যা করছেন এটি কেন করছেন, কেন বন্ধ করছেন না। কারণ ঠিক এই মুহূর্তে চীনকে আমার সাথে রাখা দরকার, চীনের কাছ থেকে সুবিধা নেওয়া দরকার। আমেরিকা পৃথিবীর কোথাও মঙ্গলের জন্য আসে না, কিন্তু অনেক জায়গায় আমেরিকাকে তোয়াজ করতে হয়, আমেরিকাকে সন্তুষ্ট রাখতে হয়, এবং বাংলাদেশে সেটি হয়। বাংলাদেশের বড় রাজনীতিবিদরা, বড় দলগুলো বলতে আমরা যাদেরকে বুঝি, তারা অনেক সময় আমরা দেখেছি যে তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টসের অনেক নিচু স্তরে অবস্থান করার পরও তারা দল বেঁধে চলে যান আমেরিকার রাষ্ট্রদূতের বাসায়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে আপনার থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে কারো কাছে আপনি দাসত্ব স্বীকার করবেন। আমাদের এখানে একটা বড় আলোচনার বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিতে সংস্কার করতে চাই। একটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, সংস্কার কমিশন গঠিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে আমরা আমেরিকার অনেক কিছুই ক্রিটিক করি, সমালোচনা করি, সারা পৃথিবীতে আমেরিকার যে দখলদারিত্বের সমালোচনা করি, ফিলিস্তিনের রক্তাক্ত ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করি, কিন্তু বাংলাদেশের আলী রিয়াদ যখন এই যে সংস্কার কমিশনের সমস্ত এজেন্ডাগুলো নিয়ে ড্রাফট কপি নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কখনো বলেনি যে আমার দেশের সংস্কারের সাথে আমেরিকার সম্পর্ক কি, আপনি কেন সংস্কার কমিশন নিয়ে সেখানে এসেছেন। যখন গত 3 মাসে 350-র বেশি মানুষকে পায়ে শিকল পরিয়ে আমেরিকা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, বিমানবন্দর পর্যন্ত তারা একেবারে বাধা অবস্থায় ছিল, হাত পা বাধা, আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোর ভেতর থেকে একবারও প্রতিবাদ করা হয়নি যে কেন আমার জনগণকে, তার কোনো একটা ভুল থাকতেই পারে কিন্তু তাকে তুমি বেঁধে পাঠাতে পারো না। ভারতের মতো দেশের নাগরিকদেরও কিভাবে পাঠিয়েছে, কিন্তু তারা প্রতিবাদ করেছে এই ঘটনায়। আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে আমি ওই যেটা বললাম যে সংস্কার কমিশনের রিপোর্ট, আমি কেন সেখানে যাব, আমার এই কমিশনের রিপোর্ট নিয়ে কেন যাব। ভারতের বিষয়টা আমরা কখনোই মনে করি না যে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা কখনোই সম্মানের ছিল না। ভারত আমাদের এখানে প্রভুত্ব দেখানোর চেষ্টা করেছে, ভারতকে ডেকে নিয়ে আসা হয়েছে, আবার কখনো কখনো ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। গত 3-4 দিন আগে প্রজাতন্ত্র দিবসে আমরা কিন্তু দেখেছি যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের সাধারণ সম্পাদক তিনি গিয়েছিলেন, ধন্যবাদ জানিয়ে এসেছেন ভারতের জনগণকে। আমরা আশা করেছিলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা হয়তো একই কাজ করবেন, কিন্তু কেউ যায়নি, অন্যান্য দলগুলোর ছোট নেতারা গেছেন, কিন্তু তিনি গিয়েছেন এবং তিনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা তো সেটি চাই যে বাংলাদেশ মর্যাদা নিয়ে দাঁড়াক। বাংলাদেশ সময় আমার কাছে নেই। জনাব শরীফুজ্জামান শরীফ, একটি প্রশ্ন আল মামুন রাসেলের কাছে করছে। আল মামুন রাসেল, আমি যে কথাটা বলছিলাম আধিপত্যবাদের বিষয়ে আন্দোলন হচ্ছে, সবার বাংলাদেশের অনেকের মানুষ বিভিন্ন দলই করছেন, উনি যে বক্তব্য, প্রজাতন্ত্র দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবসে জামায়াতের সেক্রেটারি জেনারেল গেলেন, অন্যান্য দলের ছোট নেতা গেছেন, তো জামায়াতে কি তলে তলে ভারতের সাথে সম্পর্ক করতে চাচ্ছে কিনা? মানে ব্যাপারটা হয়ে গেছে, জামাতের পক্ষ থেকে একবারই বলা হয়েছে আমরা প্রত্যেকের সাথে, আপনি প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারবেন না, আমরা প্রত্যেকের সাথে সমতার ভিত্তিতে, প্রত্যেকের সাথে সমতার ভিত্তিতে, তাদের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে সবাইকে ইনভাইট করা হয়েছে, যার সুযোগ হয়েছে তারা গিয়েছে। আপনি তো দেখেছেন এ পর্যন্ত সকল বড় বড় অ্যাম্বাসেডরদের সাথে মিটিং হয়েছে, কিন্তু ইন্ডিয়ার সাথে তো এখন পর্যন্ত মিটিং হয়নি। তো সুতরাং তাদের একটা প্রোগ্রামে গিয়েছে, তার মানে এটা না যে আমি তোমার দাসত্ব মেনে নিচ্ছি। আমরা প্রত্যেকের প্রতিবেশী যা আছে সবার সাথে আমরা কি সমতার ভিত্তিতে চলতে চাই। কারণ আপনি সবাই পরিবর্তন করতে পারেন, প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না, কিন্তু প্রতিবেশী তারাও সেটা মনে করতে হবে, ভারতের মনে করতে হবে যে তারা আমার প্রতিবেশী, আমি চাইলে প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। আমরা এতদিন শুধু একতরফা মেনে নিয়েছি, কিন্তু আমরা চাই দুই পক্ষ থেকে, এবং কি একবারে কারোর সাথে পিঠ দেখাবো, কারোর সাথে মুখ দেখাবো না, প্রত্যেকের সাথে আমরা মুখ দেখাবো, কিন্তু সমতার ভিত্তিতে। আমার দেশের প্রায়োরিটি আগে, দেশের স্বার্থ আগে, তারপরে পরবর্তী সকল কিছু। আপনি যখন দেখেছেন, আপনি এই ভারতের অ্যাম্বাসেডর যখন একটা বলেছিল যে যদি অসুস্থ ইলেকশন হয় তাহলে কি হবে, জামাত জয়লাভ করবে, এটা কিন্তু জামাত কিন্তু সরাসরি প্রতিবাদ জানিয়েছে, প্রেস রিলিজের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। তাহলে এই গাছ তো আছে,
যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু হয় আমরা প্রতিবাদ জানাতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু তার আগে আমরা বিএনপি থেকে সেই প্রতিবাদটা পাইনি। ইন্ডিয়া টুডে যে রিপোর্ট করেছে, আনন্দবাজার যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টের প্রতিবাদটা আমরা দেখি নাই, কিন্তু জামাতের পক্ষ থেকে সেই প্রতিবাদটা আসছে। তার মানে তারা গাছ দেখাতে পেরেছে যে আমরা প্রতিবাদ জানাতে পারি। শেষ প্রশ্ন, আমার কাছে 1 মিনিট সময় আছে, আর সেটা হলো আজকে তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে, সমস্যার সমাধান করতে চাইলে দানের শীষের ভোট দেওয়ার বিকল্প নেই। আমার প্রশ্ন হলো, জামায়াত যদি কোনোদিন ক্ষমতায় যায় বা কোনোদিন ক্ষমতায় যায়ও নি, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতাও নেই, তো জামায়াত বলছে বা তারা জয়ী হয়ে ক্ষমতায় যাবে, দেশ পরিচালনা করতে পারবে কি জামায়াত? মানে কেন পারবে না আপনার কাছে মনে হচ্ছে? যেমন আমি কেন পারবে না? জামাতের যে পলিসি সাবমিট আপনি দেখেছেন, তারা যে পলিসিগুলো দিয়েছে, আমরা এতদিন পর্যন্ত আই হ্যাভ এ প্ল্যান শুনেছি, কিন্তু আই হ্যাভ এ প্ল্যানের প্ল্যানগুলো কি কি আমরা কিন্তু সেটা কিন্তু শুনিনি। আমার কাছে মনে হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান না হয় শব্দটা হওয়ার কথা ছিল আই হ্যাড এ প্ল্যান। আমার প্ল্যান ছিল, তার মানে 31 দফা আমার প্ল্যান ছিল, ফ্যামিলি কার্ড, কিন্তু আই হ্যাভ এ প্ল্যান। জামাত বলছে আই হ্যাভ লটস অফ প্ল্যান। তারা 26টি পলিসি সাবমিটে 26টি দেখিয়েছে কিভাবে বাংলাদেশকে গুড গভর্নেন্সের মাধ্যমে বাংলাদেশে কিভাবে দুর্নীতি বন্ধ করতে পারে, বাংলাদেশকে কিভাবে কন্টিনিউ করতে পারবে। বারবার বলা হচ্ছে জামাতের অর্থমন্ত্রী কে হবে। জামাত যেখানে বাংলাদেশের বর্তমান যে অর্থ ব্যবস্থার এর বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থার কারিকুলাম কিভাবে হবে, সেই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা তো তৈরি করেছে, আর তাদেরকে প্রশ্ন করা তাদের অর্থমন্ত্রী কে হবে। এবং এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থার থিওরি গ্রহণ করেছে, আমেরিকাও পর্যন্ত গ্রহণ করেছে, এবং বাংলাদেশ সফল ইসলামী ব্যাংকিং, পরবর্তীতে প্রত্যেকটা ব্যাংক বাধ্য হয়েছে এই ইসলামী ব্যাংকিংটা নেওয়ার জন্য। সে যারা ইসলামের নতুন অর্থ ব্যবস্থা চালু করেছে, আপনি তাদেরকে প্রশ্ন করেন তাদের অর্থমন্ত্রী কে হবে। জামাত পলিসি সাবমিটে যে পরিমাণ যে লেভেলের রিসোর্স পার্সনটা এসেছিল দেখিয়ে দিয়েছে যে আমরা যদি চালানোর সুযোগ আমরা পাই, তাহলে আমরা গুড গভর্নেন্সের মাধ্যমে চমৎকার একটি দেশ চালাবো। সেই পলিসির মাধ্যমে তারা প্রমাণ করবে। অসংখ্য ধন্যবাদ।